হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা রাশিবিজ্ঞান মাধ্যমিক গণিত যে রাশিবিজ্ঞান চলছিল আমাদের, সেই রাশিবিজ্ঞানের 26.4 কোষে দেখি 26.4 পেজ 364 এর অঙ্কগুলো করব। আমরা ইতিমধ্যেই রাশিবিজ্ঞানের দুটো অধ্যায় শেষ করেছি, কোষে দেখি 26.1 এবং কোষে দেখি 26.2। আজকে আমরা মোটামুটি মাধ্যমিক গণিতের যে শেষ অধ্যায় কোষে দেখি 26.4 অঙ্কগুলো করব। সেখানে রয়েছে সংখ্যাগুরু মান নির্ণয়, যেটাকে আমরা মোড বলি। মোড, সংখ্যাগুরু মান বা মোড নির্ণয়। তো চলো আজকে আমরা কিভাবে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হয় সেই অঙ্কগুলো শিখব। আমি আশা করি এই অঙ্কগুলো খুব সহজেই মাধ্যমিকে তোমাদের 4 নম্বরের ব্যবস্থা করে দেবে। এখান থেকে মাধ্যমিকে কিন্তু যদি সংখ্যাগুরু মান থেকে অঙ্ক আসে তাহলে জানবে খুব সহজেই তোমরা 4 নম্বর কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমরা সংখ্যাগুরু মান নির্ণয়ের এই অঙ্কগুলো করব। তো চলো একবার দেখে নেওয়া যাক আমরা কোষে দেখি 26.4 কোন কোন অঙ্কগুলো করব। আমরা প্রথমেই চলে যাব সোজা আমাদের মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের 364 পাতার কোষে দেখি 26.4 অঙ্কে। দেখো তোমরা এখানে দেখো, কোষে দেখি 26.4 পেজ 364। তো এর অঙ্কগুলোর আমরা প্রথমেই যে অঙ্কটি করব সেই অঙ্কটি হলো 5 দাগের অঙ্ক। ঠিক আছে? 5 দাগের অঙ্ক দিয়ে আমরা শুরু করব আজকের কোষে দেখি 26.4। তো চলো শুরু করা যাক 5 দাগের অঙ্ক। অঙ্কটি তোমাদের স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, দেখে নাও। এখানে প্রথমে বয়স দেওয়া আছে বছরে এবং পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, আমাদের সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে এই ছক থেকে। তো অঙ্কে কি করব, আমরা আগের যে অঙ্কগুলো করতাম সেখানে মধ্যমার অঙ্কে এবং তোমার যে গড় নির্ণয়ের অঙ্ক, সেখানে অনেকগুলো কলাম ছিল। এখানে কিন্তু জাস্ট কোয়েশ্চেনটা এলে পরীক্ষায় সুন্দরভাবে দাগ কেটে যেমনটা ঠিক কোয়েশ্চেনে রয়েছে তেমনটা ঘরগুলো কেটে নেবে। তারপর কিন্তু আমরা সংখ্যাগুরু অঙ্ক করে নেব। ঠিক আছে? সংখ্যাগুরু মান নির্ণয়ের অঙ্ক। তো এখানে দেখো অঙ্কটা প্রথমে টুকে নেওয়ার পর যেমন আর একদম হুবহু যেমন কোয়েশ্চেনে দেয়া থাকবে তেমন অঙ্কটা টুকে নেওয়ার পর এবারে আমরা দেখে নেব যে প্রথমেই যে বয়স বছরে দেওয়া আছে সেই শ্রেণী সীমানা, যেটা সেই শ্রেণী সীমানাগুলো একদিকে লিখব আর তার পাশে তারই পরিসংখ্যাগুলো লিখব। ঠিক আছে? তো চলো এখানে পরিসংখ্যাগুলো দেখো, 16 থেকে 18, 18 থেকে 20, শ্রেণী সীমানাগুলো 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24 এবং 24 থেকে 26। তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একটি সূত্র দরকার। আমরা এই সংখ্যাগুরু মান নির্ণয়ের অঙ্ক করতে করতেই সূত্রটা কিন্তু শিখে নেব। তো এখানে প্রথমেই 5 দাগের অঙ্কে আমরা দুটো কলামে অঙ্কটি শেষ করে দেব। প্রথমে দেখো সংখ্যাগুরু মান সংবলিত যে শ্রেণী, সেই সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি প্রথমে নির্ণয় করব। সেটা এখানে লক্ষ্য করে দেখো যে পরিসংখ্যার ঘরটি রয়েছে, সেখানে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে 75। তো তাহলে 75 যদি হয় তাহলে সংখ্যাগুরু সংবলিত শ্রেণীটি কোনটি হবে না, 18 থেকে 20। 18 থেকে 20, তাই তো? এবারে আমাদের যে সূত্রের সাহায্যে আমরা অঙ্কটি করব সেই সংখ্যাগুরু মানের সূত্রটি দেখো। সংখ্যাগুরু মান, অতএব সংখ্যাগুরু মান সমান কি লিখব আমরা, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এই হচ্ছে
সংখ্যাগুরু মানের সূত্র। এই সূত্রে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। এবার কোনটা কি অর্থ বহন করে সেগুলো আমরা একে একে জেনে নেব। এখানে দেখো এল সমান কি লিখব আমরা, না এল সমান সংখ্যাগুরু মান সংবলিত, ভাষাটা দেখবে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্নমান। তাহলে এল সমান যদি সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর নিম্নমান হয় তাহলে সেটা কত, 18 থেকে 20 এর নিম্নমান কত, 18। ঠিক আছে, এবারে F1 সমান সংখ্যাগুরু, আমি কমা কমা দিয়ে লিখলাম, সংবলিত শ্রেণীর F1টা কী হবে, পরিসংখ্যা, যেটা সংখ্যাগুরু সংবলিত শ্রেণী, সেই সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে F1 মানে কত। কোয়েশ্চেনে দেখো তোমরা F1 মানে এখানে কত, 75, 75, তাই তো। সবচেয়ে যে বেশি পরিসংখ্যা কোনটা, 75, 75। এবারে F0, F0 মানে আমরা কি জানি, ঠিক 1-এর আগে 0 রয়েছে, সুতরাং এখানে 75-এর আগের যে পরিসংখ্যা সেটা কত রয়েছে, দেখো আমরা এখানে লিখব F0 সমান কমা কমা দিয়ে লিখব সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর আগের পরিসংখ্যা কত হবে, দেখো বইয়ে রয়েছে 75-এর আগে কত, 45, 45। ঠিক তেমনি F2 সমান কী হবে, 2টা যেহেতু 1-এর পর, তাহলে F1-এর ঠিক পরবর্তী পরিসংখ্যা কত রয়েছে, না F1 যদি 75 হয় তাহলে F2 হচ্ছে, কোয়েশ্চেনে লক্ষ্য করো, তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, লক্ষ্য করো, F2 হবে 38। তাহলে আমরা লিখব F2 সমান সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর, ঠিক কথাটা লিখব না, পরের পরিসংখ্যা, সেটা কত দেওয়া আছে, 38। ব্যাস, এবারে সূত্রের সাহায্যে আমরা মান নির্ণয় করব। এইচ মানে তো শ্রেণী সীমানা বা শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কত, দেখো 18 থেকে 20 বাদ দিলে কত হবে, 20 থেকে যদি 18 বাদ দিই 2, শ্রেণী দৈর্ঘ্য 2। তো সেই সংখ্যাগুরু মানের যে সূত্র, সেই সূত্রে আমরা বসিয়ে কি পাচ্ছি, দেখো এল এর মান কত, 18, F1 কত হলো 75, F0 45 বাই কত হবে, F2 F1 মানে 2 × 75 মাইনাস F0 মানে কত, 45 মাইনাস F2 মানে 38, তাই তো, 38 ইন্টু H মানে কত বের করেছি, H মানে 2। বেশ, সমাধান করো। সমাধান করলে কি হয় দেখো, 18 + 75 - 45 মানে কত, 30, 30 দুগুণে 60, আর তলায় বিয়োগ করো 150, 150 থেকে 45 আর 38, যদি বিয়োগ করি আমি এদিকে কত হবে, কত 63, তাহলে 60/67, 18 + 60/67, এই 67কে যদি 60 দিয়ে ভাগ করা যায় তাহলে 67কে 60 দিয়ে তোমরা নিজে নিজে ভাগ করে দেখবে, এখানে আসবে মোটামুটি 0.9। তাহলে এটা যদি 0.9 হয় তাহলে তোমরা যোগ করে দাও, 18 + 0.9 মানে কত হবে, 18.9। এই 18.9 হচ্ছে অঙ্ক নম্বর 5-এর আনসার। ঠিক আছে, তাহলে সংখ্যাগুরু মানের অঙ্ক যদি আসে আমরা খুব সহজেই কিন্তু করে দিতে পারবো, তাই না। একটা মাত্র সূত্র এবং কিছু কিছু জিনিসের মান, যেমন L
F1, F0, F2 এবং H, এই কটা মান যদি আমাদের জানা থাকে তাহলে অঙ্কটি হয়ে যাবে। তো এবারে 5-এর দাগের অঙ্কটি আমরা শিখে গিয়েছি। সেম নিয়মে সংখ্যাগুরু মান নির্ণয়ের বাকি যে অঙ্কগুলো রয়েছে একই নিয়মে করতে হবে, একই সূত্রে করতে হবে, এবং আমি আশা করি পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু এখান থেকে তোমরা প্রত্যেকে 4 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে? এই সংখ্যাগুরু মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে একটাই সূত্র, সেটা হলো সংখ্যাগুরু মান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তো চলো মুছে দিলাম। এবারে চলে যাব আমরা সোজা অঙ্ক নাম্বার 6, 6-এর দাগের অঙ্ক। আমরা এখানে অঙ্কের যে কাঠামোটা সেটা একই রাখলাম, শুধুমাত্র সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিলাম, এবং সেক্ষেত্রে অনেকটা শূন্যস্থান পূরণের মতো আমরা সংখ্যাগুলোকে বসিয়ে একটু ক্যালকুলেশন করলেই কিন্তু সেম নিয়মে 5-এর অঙ্কটা যে নিয়মে করেছি সেই সেম নিয়মে 6-এর অঙ্কের উত্তরও পেয়ে যাব। তো অঙ্ক নাম্বার 6, চলো দেখে নেওয়া যাক 6-এর দাগের অঙ্কে কি রয়েছে। তোমরা তোমাদের স্ক্রিনে দেখে নাও যে শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখি ও সংখ্যাগুরু মান নির্ণয় করি। এখানে নম্বর 0 থেকে 5 এবং শেষে 35 থেকে 40 পর্যন্ত দেওয়া আছে। ছাত্রছাত্রীর সংখ্যা যেটা পরিসংখ্যা সেটা 2, 6, 10, 16, 22, 11, 8, 5 এটা দেওয়া আছে। তোমরা স্ক্রিনে তোমাদের প্রশ্নটি দেখতে পাচ্ছ। এবার এখানে দেখো সংখ্যাগুরু মান যদি আমি শনাক্ত করি, সবচেয়ে বেশি পরিসংখ্যা কোনটা দেখো না 22, তাহলে আমরা কি লিখতে পারি যে প্রথম লাইনে সংখ্যাগুরু সম্মিলিত শ্রেণী 22-এর যে শ্রেণী সেটা কী হবে, 22 পরিসংখ্যার যে শ্রেণী সেটা রয়েছে 20 থেকে 25, 20 থেকে 25। ঠিক আছে? তাহলে সংখ্যাগুরু মান একই সূত্র। এক্ষেত্রে এল এর মান দেখো, নিম্ন মান কত 20, F1 এর মান কী হবে না, যে পরিসংখ্যাটা তোমার সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর যে পরিসংখ্যা সেটা কত দেওয়া আছে না 22, তাহলে তার আগেরটি কত হবে, F1 মানে 16 এবং F2 মানে 11। এবারে হাইট শ্রেণী দৈর্ঘ্য তো দেখতেই পাচ্ছ কত হবে শ্রেণী দৈর্ঘ্য, আমরা যদি 5, তাই না, তাহলে সংখ্যাগুরু মান সূত্রে বসাও, এল এর মান 20 প্লাস 22 মাইনাস 16 বাই 2F1 মানে কত হবে 2 ইন্টু 22 মাইনাস 16 মাইনাস 11 ইন্টু উচ্চতা কত, উচ্চতা 5, ক্যালকুলেশন করো 20 প্লাস 6, 5 × 30, নিচে কত হবে দেখো 44, 16, 11, 16 আর 11 কত 27, বাদ দাও 44 থেকে কত হবে 17। তাহলে এই 30কে যদি 17 দিয়ে ভাগ করো, ভাগটা তোমরা নিজে নিজে করে নেবে, 30কে 17 দিয়ে ভাগ করলে হবে মোটামুটি 1.76। দেখো ভাগটা করে দেখো, 17কে 17,
কত হচ্ছে দেখো, 1.76, তাই তো? তাহলে আমরা 20 মাইনাস 1.76, সরি প্লাস 1.76, তার মানে কত, 21.76 হচ্ছে এই 6 দাগের অঙ্কের আনসার। তাহলে দেখো শুধুমাত্র শূন্যস্থান পূরণের মাধ্যমে আমরা 5-এর মতো করে 6 দাগের আনসার কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, শুধু কষ্ট করে একটু ভাগটা তোমাদের করে নিতে হবে। তাহলে দ্য আনসার ইজ কত হলো, 21.76। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 6 দাগের আনসার। তো এবারে 7 দাগের যে অঙ্কটা রয়েছে, সেম নিয়মে কিন্তু আমরা 7 দাগের অঙ্কটা করতে পারবো, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে। তো 7 দাগের অঙ্কটা তোমাদের এখনই আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা বাড়িতে 7 দাগের অঙ্কটা করে নিয়ে আসবে, করবে, প্র্যাকটিস করবে, দেখবে 5 এবং 6-এর যে নিয়মে আমরা করেছি হুবহু সেম নিয়মে কিন্তু 7 দাগের যে স্ক্রিনে অঙ্কটি দেখতে পাচ্ছ, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। সেখানে 0 থেকে 5 এবং লাস্ট 30 থেকে 35 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে, এবং তাদের পরিসংখ্যা 5, 12, 18, 28, 17, 12 এবং 8। এইটা তোমাদের হোমওয়ার্ক কিন্তু থাকলো, অঙ্ক নাম্বার 7 করবে, চেষ্টা করবে, দেখবে প্রত্যেকে কিন্তু পারবে। ঠিক আছে, তা আমরা এবারে অঙ্ক নাম্বার 8 করব। ঠিক আছে, এই 8-এর দাগের অঙ্কটা একটুখানি আলাদা। এখানে দেখো শ্রেণী দেওয়া আছে, শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে। আমাদের যেটা করতে হবে 8-এর দাগের অঙ্ক করতে গিয়ে, সেটা হচ্ছে শ্রেণী থেকে শ্রেণী সীমানা বার করে নিতে হবে, শ্রেণী থেকে শ্রেণী সীমানা বার করে নিতে হবে। ঠিক আছে, তো চলো 8-এর দাগের অঙ্ক কেমন করে হবে দেখা যাক। এখানে আমরা একটা ঘর আমাদের এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে শ্রেণী দেওয়া আছে, শ্রেণীটা করব, সেই সঙ্গে শ্রেণী সীমানার ঘর কিন্তু বার করে নেব। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা নিম্ন সীমানা থেকে 0.5, যেটাকে আমরা হাফ বলি, সেই 0.5 কমিয়ে দেব এবং ঊর্ধ্ব সীমাকে 0.5 বাড়িয়ে দেব। তাহলেই দেখব এদের মাঝের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কিন্তু আর থাকবে না। একটু লক্ষ্য করে দেখো 8-এর দাগের অঙ্কে স্ক্রিনে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ 8-এর দাগের, সেখানে 45 থেকে 54, কিন্তু তারপরের সংখ্যাটা দেখো 55 থেকে 64, তারপরেরটা আবার 65 থেকে 74, তারপরেরটা 75 থেকে 84। অর্থাৎ এখানে নিম্নসীমা একটা শ্রেণীর নিম্নসীমা, পরেরটার কিন্তু উচ্চসীমা হচ্ছে না, একটা গ্যাপ কিন্তু থেকেই যাচ্ছে। এই গ্যাপ থাকলে আমাদের সংখ্যাগুরু মান নির্ণয়ের অঙ্ক কিন্তু হবে না, কারণ আমাদের সংখ্যাগুরু মানের যে এলের মান দরকার, সেই তোমার সংখ্যাগুরু সংবলিত মানের শ্রেণী, তোমার যে শ্রেণীর নিম্নমান, সেই মানটা কিন্তু আমরা পাবো না। তাই প্রথমে কি করে নেব, 3টে কলামে অঙ্কটা করব। প্রথমে আমরা শ্রেণী লিখব, তারপরে শ্রেণী সীমানা, তারপরে হচ্ছে পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো শ্রেণী যেগুলো দেওয়া আছে 8-এর দাগের অঙ্কে, 45 থেকে 54, 54 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94 এবং 95 থেকে 104। এই হচ্ছে আমাদের শ্রেণী। এবারে শ্রেণী সীমানা কি করে পাবো? আমি আগে বলেছি নিম্ন সীমা থেকে 0.5 অর্থাৎ হাফ কম করব, আর
হাফ কম করব, হাফ। আর ঊর্ধ্ব সীমার সঙ্গে 0.5 প্লাস করব, যোগ করব, ঠিক আছে। তো এখানে দেখো 45 থেকে যদি হাফ কমাই কত হবে? 44.5। আর ঊর্ধ্ব সীমার সঙ্গে 0.5 যোগ করলে কত হবে? 54.5। ঠিক তেমনি পরের লাইনে কী হবে দেখো, এটা 55টা কমে 54.5 আর হবে 64.5। তারপর 64.5 থেকে হবে কত? 74.5। তারপর 74.5 থেকে 84.5, 84.5 থেকে 94.5, 94.5 থেকে 104.5। এই হচ্ছে আমাদের শ্রেণী সীমানার ঘর, ঠিক আছে। তো আমরা শ্রেণী সীমা দেয়া, শুধু শ্রেণী সীমা যদি দেয়া থাকে, শ্রেণী দেয়া থাকে, সেখান থেকে খুব সহজেই শ্রেণী সীমানা নিম্নমান থেকে 0.5 বিয়োগ করে এবং উচ্চমানের সঙ্গে 0.5 যোগ করে পেয়ে যাব। এবারে আসছি, দেখো পরিসংখ্যার ঘরে যেগুলো বইয়ে দেওয়া আছে 8, 11, 19, 32, 12, 6 লিখে দিলাম। তো এবারে আমরা কি করব? আমরা সংখ্যাগুরু যে পরিসংখ্যা, সবচেয়ে বেশি পরিসংখ্যা কোনটা দেখো, আমি বক্স করে ঘিরে দিলাম 32। তাহলে সেই সংখ্যাগুরু সংবলিত শ্রেণী কোনটা হবে? সংখ্যাগুরু সংবলিত শ্রেণী না, এই যে 32-এর যে শ্রেণী, সেই শ্রেণীটা কি পেলাম আমরা? 74.4 থেকে এখানে একটু দেখো, ওটা 74.4 থেকে কত হবে? 74.5 থেকে 84.5। তার সংখ্যাগুরু মান L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এখানে মানগুলো বসিয়ে দাও। L এর মান 74.5 প্লাস F1 মাইনাস F2 মানে কত লিখব? F1 মাইনাস F0, সরি, F1 এর মান দেখো 32, F0 এর মান 19 বাই 2F1 মানে 32 × 64 মাইনাস F0 মানে 19 মাইনাস F2 মানে 12 ইন্টু H। হাইট কত দেখো, প্রত্যেকটার হাইট কিন্তু 10, তাই তো। এবারে ক্যালকুলেশন করো, এখানে বাদ দাও, কত হলো? 13 ইন্টু এখানে কিন্তু 10 আছে, আর নিচে কত আসবে? 64 থেকে বাদ দাও, বাদ দিলে হবে 33, আর উপরে 130 আর নিচে হলো 33। এটা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে দেখো? 78.44। এটাই হচ্ছে আমাদের 8-এর দাগের অঙ্কের আনসার। এখানে একটু কারেকশান করেছি আমি। মধ্যমা শ্রেণীর মানে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি 74.5 হবে কিন্তু, ঠিক আছে। এভাবেই যদি কোনো অঙ্কে শ্রেণী সীমা দেওয়া থাকে তাহলে তাকে শ্রেণী সীমানায় ট্রান্সফার করে অঙ্ক কিন্তু আমরা করে নিতে পারবো খুব সহজেই। তো বেশ, এখান থেকে মোটামুটি সংখ্যাগুরু মান থেকে যাই বড় প্রশ্ন আসুক না কেন, তুমি আমি গ্যারান্টি দিচ্ছি সেখান থেকে 4 নম্বর কিন্তু পাবেই, ঠিক আছে। চলো এবারে আমরা চলে যাব সোজা। এখান থেকে মাধ্যমিকে খুব গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আসে। সেই শর্ট কোয়েশ্চেনগুলো 9-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে বেশ কিছু MCQ রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, শূন্যস্থান রয়েছে এবং 10-এর দাগে কিছু 2 নম্বরের অঙ্ক রয়েছে। তা রাশিবিজ্ঞানের তোমার শর্ট কোয়েশ্চেন কিন্তু এই পাতা থেকে, বিশেষ করে পেজ নাম্বার 365, এখান থেকে কিন্তু
একটা অঙ্ক টেস্টে এবং মাধ্যমিকে তুমি দেখতে পাবে। তো চলো আমরা প্রথমেই করব আজকে MCQ এর 9 দাগের এর অঙ্ক নাম্বার 1। তো 9 দাগের এর 1-এর অঙ্ক কি বলেছে দেখো, MCQ টাইপ অঙ্ক। সেখানে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ এবং ওজাইব। এটার আনসার একদম চোখ বন্ধ করে লিখে দেবে ডি ওজাইব। 1-এর আনসার হলো ডি ওজাইব, ঠিক আছে। নাম্বার 2-এর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। দেখো 2-এর অঙ্কে কি বলেছে, 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে 4টে অপশান দেওয়া আছে। তো এখানে দেখো আগে লিখে নিই আমরা তথ্যে কী লেখা আছে। 6 7 x 8 y 14, তাহলে এখানে কটা সংখ্যা হলো দেখো, 1 2 3 4 5 6, তাহলে n এর মান কত 6, n সমান 6, মানে কি যুগ্ম। তাহলে যুগ্ম যদি হয় তো এক্ষেত্রে দেখো আমরা গড় কীভাবে পাবো, আমরা একদম ছেলেবেলায় যেভাবে শিখেছিলাম যোগ করে 6 দিয়ে ভাগ, তাহলে কত হবে, গড় দেওয়াই আছে 9, ক্যালকুলেশন করো। তাহলে x প্লাস ওয়াই ওদিকে কত হচ্ছে যোগ করে 35, তাহলে x প্লাস ওয়াই প্লাস 35 সমান 6 9 54, তাহলে x প্লাস ওয়াই সমান কত হবে 54 মাইনাস 35, মানে কত হলো 19। তাহলে আমাদের 2-এর দাগের অঙ্কের উত্তর x প্লাস ওয়াই সমান 19, অর্থাৎ আনসার বি। আনসার বি 19, এটাই হচ্ছে আমাদের 2-এর দাগের আনসার। নেক্সট চলো 3-এর দাগের অঙ্ক। এটা কি লেখা আছে দেখো, 30 34 35 36 36 37 38 39 40, তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাই, ঠিক আছে। তো অঙ্কটিতে মনে করো 35 যদি আছে, তো 35 থাকাকালীন এর মধ্যমা কত হয় আগে দেখে নেব। সংখ্যাগুলো সাজিয়ে নাও, সাজিয়ে নিয়ে দেখলাম দেখো এখানে পরিসংখ্যা কটা আছে, ভালো করে দেখো পরিসংখ্যা কত আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে n সমান কত 8, তার মানে যুগ্ম। তাহলে আমরা কি জানি নিয়ম, যদি যুগ্ম হয় তাহলে n/2 তম পদ বার করো, n/2 তম মানে কত 8/2 মানে 4তম। এখানে 4তম পদ সাজানো আছে ঊর্ধ্বক্রমে, কত হবে দেখো 4তম পদ কত হবে 3-এর দাগের অঙ্কের কত 36, আবার 5তম পদ কত 37, তাহলে মধ্যমাটা কত হবে, যখন 35 ছিল অর্থাৎ 35 থাকা অবস্থায় মধ্যমাটা কত হবে 4তম পদ প্লাস 5তম পদ বাই 2, এদের গড় করলে কত হবে 36 প্লাস 37 বাই 2 মানে 73/2, মানে কত 76.5, তাই তো 36.5। এবারে মনে করো 35 বাদ, আমি এখান থেকে 35কে বাদ দিয়ে দিলাম, 35 বাদ, তাহলে পড়ে থাকছে কটা 7টা, n সমান কত 7, মানে অযুগ্ম। অযুগ্ম হলে মধ্যমা সমান কী লিখবো, তাহলে ডাইরেক্ট যখন 35 থাকবে না তখন মধ্যমা সমান কী লিখবো n+1/2তম পদ, আর n+1/2 মানে n এর মান তো 7, তাহলে 7 × 8, তার অর্ধেক 4তম। এবার 4তম পদ গোনো 35 বাদ দিয়ে 1 2 3 4 কত হবে 37, তাহলে মধ্যমা আগে ছিল কত 36.5, এখন কত হলো 37, তাহলে মধ্যমাটা বৃদ্ধি পেলে কত
মধ্যমা বৃদ্ধি সমান 37 মাইনাস 36.5, তার মানে কত হলো 0.5। ঠিক আছে, তাহলে আমাদের আনসার ডি 0.5। 3 দাগের অঙ্কের আনসার ডি 0.5। বেশ, এবারে চলে যাব আমরা সোজা চলে যাব অঙ্ক নাম্বার 4। 4 দাগের অঙ্কে কি বলেছে দেখো, 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুলোর মান 15 হলে x এর মান কত হবে? তো লক্ষ্য করে দেখো, এখানে 16 আছে দুটো, 15 আছে দুটো, 17 আছে দুটো, আর 14 আছে একটা, তাই তো? আবার সংখ্যাগুরু মান বলে দিয়েছে 15। তা সংখ্যাগুরু মান যদি 15 হয়, তাহলে 15 সংখ্যাটা দুটো আছে, x এর মান যদি 15 হয়, তাহলে 15 সংখ্যা 3টে হয়ে যাবে। তাহলে 3টে হলেই সংখ্যাগুরু হয়ে যাবে 15। তাহলে x এর মান কত হবে? x যদি তোমার 15 হয়, তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান 15 হয়ে যাবে। তাহলে আমাদের এক্ষেত্রে কথাটা মিলে যাবে যে সংখ্যাগুরু মান 15। তাহলে সোজাভাবে আমরা বলবো x এর মান 15। তাহলে কিন্তু x এর মান যদি 15 হয়, তাহলে সংখ্যাগুরু মানের আনসার হয়ে যাবে 15। সুতরাং ডাইরেক্ট আমরা উত্তরে চলে যাব। আমাদের উত্তর হয়ে যাবে 4 দাগের অঙ্কে সোজা আনসার হয়ে যাবে আমাদের এ 15। কারণ x এর মান যদি 15 হয়, তাহলে 15 সংখ্যা কটা হবে? এখানে 3টে 15, তার মানে 15 হয়ে যাবে সংখ্যাগুরু মান। তাহলে দ্য আনসার ইজ এ 15। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। নেক্সট আমরা চলে যাব অঙ্ক নাম্বার 5। ঊর্ধ্বক্রমে সাজানো আছে 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত? তাই তো? তো এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10-এর তোমার যদি যুগ্ম সংখ্যা হয়, তাহলে n/2 কত হবে? n/2 মানে আমরা পেলাম কত না, 10 যদি যুগ্ম সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা দেখো 10টা সংখ্যা আছে, দেখো তাহলে n সমান 10। তাই তো? তো যুগ্ম যদি হয় n/2 আর n/2 + 1, n/2 তম পদ মানে কত? 10/2 মানে 5তম। আর ঠিক তারপরের সংখ্যাটা কত হবে? 5তম পদ মানে দেখো, গুণে দেখো x+2, আর তারপরের সংখ্যাটা হবে 6তম। 6তম মানে কত হবে? x+4। তাহলে x+2টা হচ্ছে 5তম, আর x+4টা হচ্ছে 6তম। ব্যাস, 6তম x+4। এবার সেক্ষেত্রে যুগ্ম হলে মধ্যমা কি হয়? 5তম আর 6তমর গড় মান। তার মানে কত হবে? x+2 মধ্যমা সমান, শর্তে মধ্যমা সমান x+2 প্লাস x+4/2 সমান সমান কত দেওয়া আছে? 24। ক্যালকুলেশন করো, 2x + 6 সমান 48। তাহলে 2x সমান 48 - 6 মানে 42। তাহলে x সমান 42/2 মানে 21। এটাই হচ্ছে আমাদের 5 দাগের অঙ্কের উত্তর। তাহলে কত হবে? দ্য আনসার ইজ B21। উত্তরটা আমরা লিখে দেব, আনসার B21। ঠিক আছে, এ হচ্ছে আমাদের 9 দাগের 1, 2, 3, 4, 5 এর MCQ এর সমাধান। এবারে দেখো, আমাদের বিয়ের দাগে কিছু ট্রু ফলস রয়েছে। সেই ট্রু ফলসের সমাধানগুলো আমরা করব, এবং কেন ট্রু কেন ফলস সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে,
চলো প্রথমেই দেখে নেওয়া যাক পি এর একের অঙ্ক কি বলেছে দেখো। নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। বি এর এক কি রয়েছে, 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10। তোমাদের কি মনে হয় এটা কি হবে? দেখো এখানে 9 রয়েছে 3টে, 10 তো একটা, তাহলে আমরা সংখ্যাগুরু মান বলতে কি বুঝি? যে সংখ্যায় বেশি আছে সেটাই সংখ্যাগুরু মান। তাহলে এখানে হওয়া উচিত ছিল কত? 9, কিন্তু দেওয়া আছে কত? 10। তাহলে এটা চোখ বন্ধ করে লিখে দাও, দ্য আনসার ইজ ফলস। একের উত্তর ফলস। 2 এরটা খুব ইন্টারেস্টিং অঙ্ক দেখো। 3, 4, 18, 20, 3, 4, 18, 20, 5 এই তথ্যের মধ্যমা দেওয়া আছে 15। এখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ভুল করে। মাধ্যমিক পরীক্ষা এবং তোমার যে কোনো পরীক্ষাতেই অঙ্কটা এলে কিন্তু ভুল করে। কীরকম? এখানে দেখো 5 একটি অযুগ্ম সংখ্যা, সুতরাং অনেকেই ভাবে যে তাহলে 5 + 1/2 মানে 6/2 মানে 3, তাহলে 3তম পদ এখানে 18 দেওয়া আছে, তাই ভুল করে কিন্তু 18 লিখে চলে আসে। কিন্তু অঙ্কের উত্তর 18 হবে না। কি হবে দেখো, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তোমরা জানো মানের ঊর্ধ্বক্রমে আগে সাজিয়ে নিয়ে তবেই মধ্যমা বার করতে হয়। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো? এখানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নাও। ঊর্ধ্বক্রমে সাজালে 3, 5, 14, 18, 20, তাই তো? ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই প্রথমে 3, 5, 14, 18, 20। এবার এখানে সেই সংখ্যা 5ই থাকলো, তাহলে অযুগ্ম। 5 যদি অযুগ্ম হয় তাহলে সূত্র কি? n+1/2। তার মানে 3তম পদ, এখানে 3তম পদ কত? 14, কিন্তু বইয়ে কত দেওয়া আছে? 18। এইখানেই কিন্তু গন্ডগোলটা হয়। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হবে ফলস। এই অঙ্কের উত্তরটা কিন্তু আমরা লিখে দেব ফলস। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ট্রু ফলস। সত্য মিথ্যার অঙ্ক দুটোও হয়ে গেল। এবারে চলো সি এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করি। এখানে 3টে অঙ্ক রয়েছে, আমি বলে দেব, তোমরা জাস্ট উত্তরগুলো লিখে নেবে এবং কেন সেগুলোর উত্তর হলো সেটাও আমি বলে দেব। সি এর শূন্যস্থান পূরণ করি। সি এর দাগের 1 দেখো, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরুর মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। তাহলে প্রথম শূন্যস্থানে আমরা লিখব কেন্দ্রীয় প্রবণতা, মানে কেন্দ্রীয় লিখলেই হবে এখানে। ঠিক আছে। নাম্বার 2, x1, x2, x3 ... xn এর গড় x বার হলে ax1, ax2, ax3 ... axn এর গড় ড্যাশ হবে। ড্যাশটা কী হবে তাহলে? a × x বার, a × x বার। 3 দাগের অঙ্কে বলেছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যগুলিকে যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য কেমন হবে? আমরা কেমন করে লিখি বিচ্যুতি পদ্ধতিতে? 0 থেকে 10, 10 থেকে 20, তাহলে সেগুলো কি? সমান। তার জন্য এটা হবে সমান। তাহলে 3টে উত্তর, একটা কেন্দ্রীয়, একটা ax বার, আর একটা হচ্ছে সমান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3টে শূন্য স্থানের অঙ্ক। এবারে আমরা চলে যাব 10 দাগের। এখানে 2 নম্বরের 5টা দারুণ দারুণ অঙ্ক দেওয়া আছে। এই 5টা অঙ্কের মধ্যে বিশেষ করে 3 এবং 4 এই দুটো অঙ্ক তো স্টার দিয়ে রাখো এখন থেকেই। মাধ্যমিক অথবা টেস্ট যে কোনো জায়গায় কিন্তু এই 3 এবং 4 দাগের অঙ্কটা প্রবল সম্ভাবনা আসার। তো যাই হোক, যখন করাবো তখন আমরা স্টার দিয়ে দেব। আপাতত আমরা শুরু করব অঙ্ক নাম্বার 10-এর 1। দেখো অঙ্কটিতে কি বলেছে। অঙ্কটিতে বলেছে উপরের পরিসংখ্যা বিভাজন ছকের মাধ্যমে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা এবং সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তর্ফল নির্ণয় করি। স্ক্রিনে তোমরা অঙ্কটি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মধ্যমা শ্রেণী এবং সংখ্যাগুরু শ্রেণী নির্ণয় করতে গেলে
আমাদেরকে 3টে কলাম তৈরি করতে হবে। সুতরাং আমরা যেটা করব প্রথমেই সেটা হচ্ছে শ্রেণী, পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা সংখ্যাগুরু মানের জন্য লাগবে। আমাদের সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী তৈরি করতে গেলে লাগবে সেই ক্রমযৌগিক পরিসংখ্যা। তো শ্রেণী কি দেওয়া আছে দেখো, 65 থেকে 85, তারপর 85 থেকে 105, 105 থেকে 125, তারপর 125 থেকে 145, 145 থেকে 165, 165 থেকে 185, 185 থেকে 205। এই হচ্ছে আমাদের শ্রেণী। পরিসংখ্যাগুলো দেখো পরপর লিখবে, 4, 15, 3, 20, 14, 7, 14, 7 আর শেষে 14। ব্যাস। এবারে ক্রমযৌগিক পরিসংখ্যা কী করে করতে হয়, প্রথমে যা আছে তাই লিখব 4, তারপরে যোগ করে করে ক্ষুদ্রতর সূচক যদি ব্যবহার করি, ক্ষুদ্রতর সূচক যোগ করে করে বাড়াবো। কত হবে, 4-এর পরে যোগ করে করে আমরা যদি নিচে নামি, দেখো কত হলো, লাস্ট সংখ্যাটা কত আসছে, 77। এটা হচ্ছে আমাদের n। আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা সব শেষের পরিসংখ্যাটা পেলাম, 77 সমান লিখে দেব n। ঠিক আছে, তো 77 যদি n হয় তাহলে আমরা প্রথমেই যেটা বার করব n/2 এর মান, তাই তো? মধ্যমা নির্ণয়ের অঙ্কে আমরা জানি n/2 এর মানটাকে বার করতে হয়। যে n/2 এর মানটা কত আসছে দেখো, এখানে 77 যদি n এর মান হয় তাহলে n/2 হচ্ছে কত, 3 দুগুণে 6, 1 নামলো 8 দুগুণে 16, দশমিক কত হচ্ছে তাহলে 36.5, সরি 38.5। এবারে এইটা ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে দেখো, এই যে 38.5 ঠিক কতর পরে আছে, তারপরের যে ক্রমযৌগিক পরিসংখ্যা সেটা কত, 42। তাহলে আমরা মধ্যমা শ্রেণীটি কি পেলাম, 125 থেকে তাহলে নিম্ন সীমা আমরা পেলাম 100, ঊর্ধ্বসীমা পেলাম 145। আবার দেখো সবচেয়ে বড় পরিসংখ্যা কোনটা, এখানে সবচেয়ে বড় পরিসংখ্যা কোনটা রয়েছে, রয়েছে 20। তাহলে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটিও কিন্তু সেম শ্রেণী হবে, 125 থেকে 145। তাহলে এর আবার ঊর্ধ্বসীমাটা কত হবে দেখো, নিম্ন সীমাটা কত হবে, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্ন সীমা সেটা কত হবে, 125। তো এদের কি চেয়েছে, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা আর এর নিম্ন সীমা, এদের অন্তর্ফল চেয়েছে। দেখো অন্তর্ফল কত হবে, অন্তর্ফল বিয়োগ দিয়ে দাও, 145 থেকে 125 বাদ দিলে 20। তাহলে এই 20 হচ্ছে আমাদের 10-এর 1-এর দাগের অঙ্কের আনসার। ঠিক আছে, আমরা উত্তর পেয়ে গেলাম 20। বেশ, এবারে অঙ্ক নাম্বার 2, 10-এর দাগের 2-এর অঙ্ক। এটা মোটামুটি
একটুখানি বুঝে করতে হবে এখানে অঙ্কটা, 10-এর দাগের 2-এর অঙ্কটা। তোমরা দেখে নাও একবার অঙ্কটা কী রয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটা। 150 জন অ্যাথলিট 100 মিটার হার্ডল রেস কত সেকেন্ডে সম্পূর্ণ করে, যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটি পরিসংখ্যা বিভাজন ছক নিচে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে 13.8 থেকে 14 2জন, তারপরে 14 থেকে 14.24 জন এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, সেটা হচ্ছে সময় সেকেন্ডে এককে দেওয়া আছে। নিচে রয়েছে অ্যাথলেটের সংখ্যা, যেটাকে আমরা পরিসংখ্যা বলি, সেটা সেই ঘরে দেওয়া আছে 2, 4, 5, 71, 48 এবং 20। তো এবারে দেখো, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটু আলাদাভাবে শ্রেণীর ঘরটা লিখব। এখানে শ্রেণীর ঘর যেটা দেওয়া আছে 13.8 থেকে 14, সেইটাকে আমরা একটু আলাদাভাবে লিখব। সেটা লিখব আমরা ঊর্ধ্বসীমা যেটা থাকবে তাদের কম কম করে লিখব। তার মানে 13.8 থেকে যেটা 14 আছে সেই ঘরের পরিসংখ্যাটা, সেই ঘরের সীমাটাকে আমরা লিখব, শ্রেণী সীমাটাকে লিখব 14-র কম। তো দেখো, প্রথমে আমরা ঘর দুটো ফিল আপ করে নিই। প্রথম ঘরটা লিখব শ্রেণী সীমা, তারপরের ঘরটা লিখব পরিসংখ্যা। খুব সহজেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো, 14.6 সেকেন্ডের মধ্যে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে হিসাব করে লিখি। তো এখানে আমরা যদি কম কম করে লিখি তাহলে কি লিখব? প্রথমে লিখব, দেখো, দুয়ের দাগের অঙ্ক। প্রথম ঘর আমরা দিলাম শ্রেণী সীমা। তো দেখো, প্রথমে লিখব 14-র কম, তারপরে 14.2-এর কম, তারপরে লিখব ঊর্ধ্বমানটা আছে 14.4, তাহলে 14.4-এর কম। এটা শ্রেণী আর ডান দিকে হচ্ছে পরিসংখ্যা। ভালো করে বুঝে নেবে জায়গাটা। 14.2-এর পরে কি বললাম? 14.4-এর কম, তারপরে 14.6-এর কম। ব্যাস, আর আমাদের লেখার দরকার নেই, কারণ অঙ্কের উত্তরটা চেয়েছে 14.6 সেকেন্ডের কম সময়। তাহলে বাকিগুলো আমরা করার দরকার নেই, এই 14.6 পর্যন্ত করলেই হবে। তো এদের আবার পরিসংখ্যাগুলো দেখো। 14-র কম 2 জন, আবার 14.2-এর কম 4 জন। তাহলে যোগ করলে কত হবে? যোগ করে করে নিচের দিকে কিন্তু বাড়বে। তাহলে প্রথমে 2, তারপরে 14.2-এর কম কজন হবে? 4 আর 2-এ 6 জন। আবার 14.4-এর কম কত হবে? এর সঙ্গে আবার যদি 5 যোগ করি তাহলে কত হবে? 11 জন। আর 14.6-এর কত হবে? দেখো, এই 11 সঙ্গে আবার 71 যদি যোগ করি তাহলে 82 জন। তাহলে 14.6 সেকেন্ডের কম সময়ে 82 জন অ্যাথলিট কি করবে? 100 মিটার দৌড় সম্পন্ন করবে। এটাই হচ্ছে আমাদের এই 2-এর দাগের অঙ্কের আনসার। কি হলো আমাদের? না, 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট ওরা চেয়েছিল? আমাদের উত্তর হবে 82 জন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করবে। ঠিক আছে, তাহলে এটা এলে আমরা এইভাবে করে ফেলতে পারবো কিন্তু, তাই তো? তো চলো, এবারে যে অঙ্ক দুটো প্রথমেই বলেছিলাম 10-এর দাগের 3 এবং 4 খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক মাধ্যমিক এবং টেস্টের জন্য, সেই 10-এর 3-এর দাগের অঙ্কটা দেখো।
একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন অফ এফআই এক্সআই এর মান দেওয়া আছে কত 132 প্লাস 5k সামেশন অফ এফআই মানে 20 তাহলে কে এর মান নির্ণয় করি অঙ্কটা যদি পরীক্ষায় আসে যৌগিক গড়ের অঙ্ক তাহলে আমরা প্রথমেই লিখব এক্স বার সমান সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই সমান কত হবে মান কত দেওয়া আছে 132 প্লাস 5k বাই 20 সামেশন অফ এফ এর মান 20 তো এটা সমান বইয়ে দেওয়া আছে কত 8.1 ব্যাস কোনাকুনি গুণ করে সমাধান করো তাহলে 132 প্লাস 5k সমান কত হবে এখানে 162 মাইনাস করো 30 তাহলে x এর মান কত হবে 30/5 মানে কত হবে 6 x সমান 6 তাহলে আমাদের 3 এর দাগের অঙ্কের উত্তর 6 এবারে এটা কিন্তু স্টার দিয়ে রাখলাম পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ঠিক তেমনি 4এরটাও স্টার দিয়ে রাখলাম এটাও খুব ইম্পর্ট্যান্ট 4 এর দাগের অঙ্কটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে দেওয়া আছে এখানে ওরা ইউআই সমান xi মাইনাস 25/10 সামেশন অফ এফআই ইউআই সমান 20 এবং সামেশন অফ এফআই সমান 100 হলে এক্স বারের মান নির্ণয় করো তো আমরা কি জানি এখানে দেওয়া আছে ইউআই সমান xi মাইনাস 25/10 সমান আমরা কি জানি xi মাইনাস a বাই h তাহলে তুলনা করো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে এই a এর মান হয়ে গেল তোমার 25 আর h এর মান কত 10 এবারে ইউ বার সমান কত আমরা কি জানি ইউ বার সমান সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই সমান মান কত দেওয়া আছে দেখো 20/100 কাটাকাটি করো 20 কে 20 5 করে 100 মানে 1/5 এবার ক্রমবিচ্যুতি পদ্ধতিতে এক্স বারের মান আমরা কি জানি সূত্র কি জানি মনে করে দেখো a প্লাস h ইন্টু ইউ বার তাই তো a প্লাস h ইন্টু ইউ বার মান বসাও এর মান কত এর মান 25 h এর মান হাইট কত আর এখানে 1/5 কেটে কত হলো 25 আর 2 27 এই হচ্ছে আমাদের 4 এর দাগের অঙ্কের উত্তর ঠিক আছে খুব সুন্দর সুন্দর দুটি অঙ্ক 3 এবং 4 আমি আগেই বলেছি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই করে নিও টেস্ট অথবা মাধ্যমিকে কিন্তু দুটোর মধ্যে একটা অঙ্ক পাবে এটুকু গ্যারান্টি চলো আমাদের আজকের রাশিবিজ্ঞানের শেষ তথা ক্লাস 10 গণিতের শেষ অঙ্ক বলতে পারো কোষে দেখি 26.4 5 অঙ্ক এবং এটাই এই অধ্যায়ের লাস্ট অঙ্ক তো কি রয়েছে অঙ্কটাই কি রয়েছে একবার দেখে নাও এখানে 5 দাগের অঙ্কে 10 কম 20 কম 50 কম 30 কম 40 কম 50 কম এবং 60 কম এটাকে আমরা শ্রেণী সীমানায় রূপান্তরিত করে নেব তাহলে শ্রেণী সীমানা কি হবে 10 থেকে 10 কম মানে 0 থেকে 10 তারপর 20 কম মানে কি হবে 10 থেকে 20 তারপর এটা 30 কম মানে 20 থেকে 30 এইভাবে আমরা শ্রেণী সীমানায় কিন্তু পরপর রূপান্তরিত করে নেব এবার দেখো পরিসংখ্যা যেটা লিখব আমরা ছাত্রছাত্রীর সংখ্যা যেটা সেটাই পরিসংখ্যা সেই পরিসংখ্যাটা প্রথমে দেওয়া আছে দেখো 10 কম 3 আবার 20 কম দেওয়া আছে 12 10 কম 3 20 কম 12 তাহলে কি হবে এই 12 মধ্যে তো 3 ঢুকে আছে তাই না
তাহলে আমরা কি করব, মাইনাস করতে করতে এগোবো। তাহলে প্রথমে লিখলাম 3, তারপরে দেখো 12-র মধ্যে যদি 3 থাকে মাইনাস করো, তাহলে 9। এবারে 27 থেকে আগের পরিসংখ্যা 12 মাইনাস করো, কত হবে? 27 থেকে 12 মাইনাস করলে 15। তারপরে 57 থেকে 27 মাইনাস করো, 57 থেকে 27 মাইনাস করলে কত হবে? 30। তারপর 75 থেকে 57 মাইনাস করো, কত হবে? 18। তারপরে 80 থেকে 75 বাদ দিলে 5। তো এইখানে দেখো সংখ্যাগুরু মানের শ্রেণী কোনটি ওরা চেয়েছে, তাই না? সংখ্যাগুরু মান তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো। সবচেয়ে বড় যেটা পরিসংখ্যা কোনটা দেখো ভালো করে, কোনটা বলো? 30, তাই না? সবচেয়ে বড় পরিসংখ্যা যদি 30 হয়, তাহলে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটা কি হবে? সোজা দেখে নাও শ্রেণীটা কি আছে, 30 থেকে 40। তাহলে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি কি হবে? 30 থেকে 40। আর এই হচ্ছে আমাদের কোষে দেখি 26.4-এর 10-এর দাগের 5 তথা শেষ অঙ্ক। তো এরই সঙ্গে আমাদের মাধ্যমিক গণিতের সমস্ত অঙ্ক আমরা শেষ করে ফেললাম। এবারে ধীরে ধীরে তোমাদের রিভিশন হবে, সাজেশন হবে, সমস্ত অঙ্কগুলো আবারও তোমাদের এক এক করে নিয়ে আসা হবে তোমাদের সামনে। তো এখনও যারা চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং এখানে একদম কোষে দেখি 1.1 থেকে কোষে দেখি 26.4 পর্যন্ত সমস্ত অঙ্ক করে দেওয়া অলরেডি হয়েছে। সেই সমস্ত ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। তবে পাশাপাশি এটাও বলতে চাই যে শুধুমাত্র অনলাইন ক্লাস করে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে না। পরীক্ষায় রেজাল্ট করতে গেলে অনলাইন ক্লাসের পাশাপাশি তোমাদের অবশ্যই বাড়িতে টেক্সট বুকগুলোকে মন দিয়ে ভালো করে পড়াশোনাটা করতে হবে। তো আমাদের প্রত্যেকেরই লক্ষ্য মিশন 2026, সেই লক্ষ্যেই আমরা এগোবো। আমরা পড়াশোনাটা মন দিয়ে করব, আর সেই সঙ্গে আমরা প্রত্যেকে সুস্থ থাকব, ভালো থাকব, পড়াশোনার মধ্যে থাকব। ঠিক আছে? তো প্রত্যেককে